এই গুচ্ছর বলা পায়েন টেনশন হচ্ছে নাকি? পরীক্ষা তো 9 তারিখে। এদিকে তোর জন্য একটা তাবিজ নিয়ে আসছি। এই কথাটা কেন বলতেছে এত কনফিডেন্স নেই, কারণ আছে, নাহলে এত কিন্তু কথা বলতাম না। আমি এই যে পিডিএফটা তৈরি করছি, অলরেডি আমার নাম সবাই সেভ রাখছে পিডিএফ বাবা, না বিষয়টা ভালো লাগতেছে, কোনো খারাপ কোনো বিষয় না। কেউ সেভ করে রাখছে যে হচ্ছে পিপি মানে প্রান্ত পিডিএফ, তো যাও তোদেরই দেওয়া নাম, খুব ভালো লাগছে। এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু বারবার বাবা, বাপ আমার, বাজান আমার, ছোট ভাই আমার, ছোট বোন আমার, তোদের একটা কথা আমি বারবার বলছি, কি বলছি বলতো, যে আমার এই পিডিএফ থেকে তুই 15+ কাউন্ট পাবে। আমি কিন্তু তোর 25টা দিতে পারবো না, আমি আগে বলছি। তোর যদি মনে হয় যদি 25টা নেওয়ার জন্য আমার কাছে আসছিস ভাই, দোয়া চাই, মাপ চাই, ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, ঠিক আছে? আমার কিচ্ছু করার নাই। এই জন্য আমি বলতেছি, তুই যদি 25-এ 25 চাস, তাহলে কিন্তু আমি দিতে পারবো না ভাই। আমি তোরে 15-র বেশিটা কমন দিয়ে দেখাবো। এবং হাজি দানেশে আমার এখান থেকে 15+ কমন আসছে, দেখ আমি লিখে দিছি, এই নে গুচ্ছর ফিজিক্সের তাবিজ, দেখ তাবিজের কিন্তু লোগো দিয়ে দিছি, ঠিক আছে? এই পিডিএফ থেকে HSTU-তে ছিল 17+। আমি কোনো মিথ্যা বলতেছি না, আমি প্রমাণ দেওয়ার জন্য আসছি। এখন প্রশ্ন যে ভাই আপনি এতদিন পরে কেন আসলেন? এখন দেখ, হাজি দানেশের বাবা পরীক্ষার কোশ্চেন আউট হয় না, কোনো কারণে আমি সেদিনই মনে কর দিয়ে দিলাম। এখন মনে কর আমি থাকি মালোপাড়া পুলিশ পাড়ি, রাজশাহী পুলিশ পাড়ির পাশে, এখন মনে কর পুলিশ এসে নিয়ে চলে গেল যে কোশ্চেন আউটের সাথে আমার হাতে আছে। এখন তখন কথা হয়ে গেল যে কী করলো অনলাইনের প্রান্ত স্যার, কোশ্চেন দিতে গিয়ে ধরা খেলো, হাই 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 হাই, অনুপ্রেরণার নাম থটস অফ বিল্লাল ভাই, এখন কি করব, উনি আছেন জেলে হাই, এবার চলেন আমরা তাকে দেখতে পাই। তখন আমি কি করতাম ভাই? ওই জন্য আমি বলতে চাচ্ছি যেগুলোর মধ্যে আমি যাব না। এখন আমি তোদের এই কথাগুলো বলতেছি, তোরা ভাই হতাশা থেকে একদম বের হ। আমি বলতেছি তোর কিচ্ছু পড়া হয় নাই, আমি তোর এই পিডিএফটা দিতেছি, জাস্ট তোর এখনও সময় আছে, আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ, সারাদিন তুই সময় পাবি। তুই জাস্ট 5টা ঘন্টা আমার পিডিএফটা হুবহু লাইন টু লাইন জাস্ট পড়ে যাবি, তুই কমন পাবি। দেখ বিষয়টা হচ্ছে, এখন তুই বলতে পারি ভাই আপনি কি নতুন কিছু লিখে দিচ্ছেন? না, আমি নতুন কিছু লিখে দিই নাই, আমি তোকে একটা সুন্দর জিনিস সাজায় দিছি, যে তুই একটা সাজানো প্রস্তুতি নিয়ে যাবি, ওগুলোর মধ্যে কমন পড়বে। আচ্ছা চল, মানে সামান্য কথা তোদের কিন্তু বিশ্বাস হবে না, হ্যাঁ পোলাপাইন তোরা কিন্তু বদমাইশ আছিস, তো চল আমি তোরা দেখাই, না দেখালে তো তোরা বিশ্বাস করবি না। আচ্ছা তো চল শুরু করি। আচ্ছা এই যে দেখ, এই যে হাজির দানেশের একটা কোশ্চেন আমি কালেক্ট করছি অনলাইন থেকে, কেউ আবার মনে করিস না যে আমি হচ্ছে ভার্সিটি থেকে নিয়ে আসছি বা আমার স্টুডেন্ট আমার দিছে। তো আমি মোটামুটি দেখ, এখানে আমি প্রায় 15টার বেশি তো কমন পড়ছি আমার ক্লাস এবং পিডিএফ থেকে। আমি আপাতত তোদের কয়েকটাকে দেখাই, তারপরে কথা বলবো ইনশাল্লাহ। তো দেখ এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে এ ইউনিট, এটা 12টা 30 থেকে 1টা 30, সেট কোড 3, যাও যেটা হোয়াট এভার। তো আমি প্রথমে দেখ 4 নাম্বারটা দাগায় রাখছি, একটু বড় করে দিই, 4 নাম্বারটা একটু দাগায় দিই। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগের মান কত? তো এই যে কোশ্চেনটা দেখ, আমি হুবহু আমার এখান থেকে কমন আসছে, আমার কোথায় থেকে, আমার হচ্ছে ভাইয়া একেবারে পিডিএফ থেকে। তো চল আমি একটু দেখাই। তো প্রিয় শিক্ষার্থী তোরা একটু দেখ, জাস্ট একটু আমি বড় করে দিই, ঠিক আছে? এই যে বাবা বড় বড় চোখ করে তাকা, আমি কি কোনো মিথ্যা বলছি কিনা দেখ। এই যে সুন্দর করে লিখে দিছিলাম যে আমার এখান থেকে পড়ে যাবে, এই যে দেখ আমি বলছি, কিন্তু আমি কিন্তু 15 দিতে চাইছি, তার বেশি আমি দিতে পারবো না। সেকেন্ডের কাটার জন্য দেখাইছি, এই যে মিনিটের কাটার জন্য দেখাইছি। কি রে, এটা কি হুবহু লাইন তুই বলবি না? এটা সরাসরি কমন আসছে কি, ঠিক আছে? এইখান থেকে আমি সুন্দর করে বলছিলাম যে সূত্র সমীকরণটাকে পড়লে মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। সো এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার আমি পরের কোশ্চেন তোকে আরেকটা দেখাই, ঠিক আছে? তোর কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়ার জন্য, বিশ্বাস কর তোর কনফিডেন্সটা আমি বাড়ানোর জন্য আসছি, এরকম না যে তোকে আমি হচ্ছে যে ডিপ্রেশনে ফেলার জন্য আসছি। ওকে, তাহলে এটা চলে গেছে। এবার দেখ, আমি বারবার বলছি আমার প্রত্যেকটা ক্লাসে যে দেখ গুচ্ছর জন্য বা হাজি দানেশের জন্য তোকে আগে প্রপার অ্যানালাইসিস করা লাগবে যে কোন কোন টাইপ থেকে কোশ্চেন হয়। আমি বলছিলাম একক মাত্রা থেকে আসবে, বলছিলাম এবং প্রত্যেকটা জায়গায় আমি সাজিয়ে দিছি। এবার দেখ একটা প্রশ্ন কিন্তু কমন, এই যে দেখ ঘড়ির কাঁটার, এটা কিন্তু পুরোপুরি কমন। আচ্ছা এবার ভাইয়া, এই যে তোর 7 নম্বর কোশ্চেন বলছে কোনটি টর্কের একক, কোনটি টর্কের একক। আচ্ছা এইটা যে সরাসরি আমার এখান থেকে কমন আসছে, আমি তোরে দেখাই। এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ, সবাই সুন্দর করে দেখ, বড় বড় চোখ করে দেখ, কোনো সমস্যা না। আমি কি বলছি? যা আসতে পারে। আমি কি কোনো মিথ্যা বলছি? আমি বলছি যা আসতে পারে। তো এইখানে আমি সুন্দর করে বলে দিছি যে এগুলোর মধ্যে কিন্তু আসবে, যা আসতে পারে এগুলোর মধ্যে আসবে। দেখ এই কোথাও কি টর্ক আছে? এই যে দেখতে পাচ্ছিস টর্ক আছে, টর্ক আছে, যে একক দেখ, এই যে দেখ। এখন এটাও যদি কারো বিশ্বাস না হয়, এটাও যে দেখ, আমার এটা পিডিএফ এর ছবি কিন্তু, হ্যাঁ এটা কিন্তু বানাই, এটা আবার এডিট করি নাই, তোদের কাছে কিন্তু আছে। আচ্ছা যারা আছে, এখন এটাও যদি কারো মনে হয় যে না ভাই এটা আমার ভালো লাগলো না, আমি অত কষ্ট করে আমি পড়তে পারবো না। আচ্ছা এবার দেখ আমি কি করছি তোর জন্য, আমি কোশ্চেন করে দিছি, যে কোশ্চেনে আছে। আচ্ছা দিছি, হুবহু তুলে দিছি, বিশ্বাস না হলে তোরে দেখাইতেছে। এই যে দেখ 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 52 নম্বর, কোনটি টর্কের সঠিক একক? তুই বলতে পারিস ভাই এগুলো তো আমি পারি, ভাই তুই পারিস কিন্তু জানতি সেটা আসবে, কিন্তু আমি চিন্তা করছি যে হ্যাঁ আসবে। দেখ সরাসরি কমন, ঠিক আছে? তাহলে এটাও মোটামুটি চলে গেল।
কিন্তু দুইটা হুবহু তোদের আমি দেখাইছি, ঠিক আছে? এবার দেখ, এবার 19 নম্বর কোশ্চেনটা দেখ। 19 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি হুবহু কমন দিচ্ছি আমার পিডিএফ থেকে। আচ্ছা আমি তোকে দেখাইতেছি। আচ্ছা এই যে 9 নাম্বার দেখ, MBSTU বি ইউনিট 19-20 আসছিল। বলতে পারি ভাইয়া আমরা তো একটু পড়লেই পারতাম। হ্যাঁ তুমি পারতা, কিন্তু জানতা না এটাই আসবে। আর আমি যে কটা কোশ্চেন তোমাকে করে দিছি এর মধ্যে পড়ে গেছে, তোমার কি প্রিপারেশন তাহলে ভালো হলো না? সো এই কথা তো বলার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আরেকটা দেখায় দেখো, এই যে 25 নম্বর কোশ্চেনটা, একটি বস্তু 40 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 45 বার আবর্তন করে, এর কেন্দ্রমুখী ত্বরণ কত? সো কেন্দ্রমুখী ত্বরণ কত? আমি বলেছিলাম যে কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু তোমাকে পড়তে হবে। ইয়াটা দিয়েছে, এই যে দেখো, বিশ্বাস নাহলে দেখো, এই যে দেখো কেন্দ্রমুখী ত্বরণ, এ মানে ভিস্কার ভাগ আর, ঠিক আছে? ভি মানে আবার ওমেগা আর, ওমেগা মানে আবার 2πn/t, সেটা কিন্তু সুন্দর করে আগের অধ্যায় কিন্তু দেওয়া আছে, এবং এটার হুবহু কিন্তু এখানে ম্যাথও করে দেওয়া আছে। তো এইটা দিছি মানে কি, এটা তোমার পড়াই লাগবে। এখন কি তুমি স্কিপ যদি করে চলে যাও তাহলে তো আমার দোষ নেই, ঠিক আছে না? তাহলে দেখো পুরোপুরি আমি যেটা সাজায় দিছি যে হ্যাঁ এর মধ্যে থাকবে, দেখো চলে আসছে। কি বলতেছে যে 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করে, বস্তুটির বেগের পরিবর্তন কত? বস্তুটির বেগের পরিবর্তন কত? এটা আবার কই থেকে দিয়েছি? এটা দিয়েছি নিউটনিয়ান বলবিদ্যা থেকে। তো চলো নিউটনিয়ান বলবিদ্যা থেকে যে দিয়েছি তার প্রমাণটা আমি তোমাকে দেখাই। এই দেখো কতগুলো অঙ্ক দিছি একই টাইপের, আমি আর কি কমন দেবো? এই যে দেখো, এত নিউটন বল একটি ইলেকট্রনের এত সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, বেগের পরিবর্তন কত হবে? কি ওইখানে বেগের পরিবর্তন চাইছে না? এখন আমি কি তোমাকে হুবহু একবার ওই অঙ্ক তুলে দিব নাকি? দেখো এই যে আর তুমি যখন করে থাকো এই নিয়মটা পারবো না, তাহলে ওই একটা দিছে নাকি? দেখো 5 নাম্বারটা দেখো, যে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ব্যাপী 10 নিউটন প্রযুক্ত হলো, উক্ত বস্তুর বেগের পরিবর্তন কত? তাহলে এটা কি হুবহু কমন বলবো না? ওখানে বেগের পরিবর্তন যাচ্ছে, এখানে বেগের পরিবর্তন যাচ্ছে। তোমার খালি অঙ্কটা করে যাওয়া লাগবে, এই সূত্রটা মনে রাখা লাগবে। এফ মানে এম একে কনভার্ট করলে বিভাগটি। এই বুঝছো তো নাকি? এখন হতাশা থেকে বের হও, ঠিক আছে? এখন হতাশা থেকে বের হও। আচ্ছা এই যে ক্লাস 11 নাম্বার, এই ভালো করে বুঝো, এই যে 11 নাম্বার দেখো, 11 নাম্বার কই কই কই, এই যে 11 নাম্বার, এই যে দেখো লেখা রাখছে ক্লাস, একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় আবার ভূমিতে ফিরে আসবে? তার মানে এটা পর্যায়কাল। আচ্ছা এটাকে আমি পড়াইছি। আচ্ছা এখনই নগদের উপরে তোমাদের প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা সজীব ইউটিউব আছে না? ওকে চলো একবার ইউটিউবে দেখাবো যে আমি আসলেই তোমাকে আমার ক্লাস থেকে দিতে পারছি কিনা কমন। চলো দেখো, তো এখন আসো আমি তোমাদের দেখা, এই যে দেখো প্লেলিস্ট, ঠিক আছে? প্লেলিস্ট ভালো করে দেখো, এই যে জেএসটি ফিজিক্স A to Z, এই যে যাও এখানে ক্লাসে যাও, এই যে কী লিখছি, জেএসটি এসএসটিউ শিওর শর্ট ফিজিক্স, শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্সে এই টপিকগুলো থেকে কমন পাবে 100%। ট্যাগ দিছে এটা। এখন তুমি যদি না দেখো আমি কী করবো ভাই? তুমি না দেখলে আমি কী করবো? এই কত মিনিট জানো সজীব এটা বলতো ভাই? দেখো আমি ক্লাস লেকচারে কি বলেছি, দেখো আমি এই ক্লাস লেকচারে কি বলেছি সেটা আগে দেখো। ক্লাস লেকচারে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এখান থেকে একটা প্রশ্ন আসবে, এবং কি বলেছি দেখো, যে তোমার থেকে কিন্তু পর্যায়কাল মানে পরিভ্রমণকাল, বিচরণকাল, ভ্রমণকাল, কতক্ষণ সময় শূন্যে ভাসবে, কতক্ষণ পর ভূমিতে ফিরবে, ঠিক আছে? কতক্ষণ পর ভূমিতে ফিরবে, পারবে লেখা গেছে, মানে একটু ভুল লিখছিলাম হয়তো, ফিরবে মানে ওটা ফিরবে বোঝাইছি। তো কতক্ষণ পর ভূমিতে ফিরবে মানে হচ্ছে কি পর্যায়কাল। আচ্ছা তাহলে এখন যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে, তাহলে এখন তুমি দেখো এই টাইপের আমি অঙ্ক করিয়েছি, অঙ্কটা করেছি সেটা দেখো, অঙ্কটা করিয়েছি কিনা আমি সেটা দেখাচ্ছি। কত মিনিট সজীব বললি? 46-45, ওকে 46। আমি বলছি যে দেখো তুমি যে কোশ্চেনটা খেয়াল করে দেখো, যে 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি পাত্র উপরের দিকে নিক্ষেপ করা হলে এটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? কি মিলছে তো নাকি? এখন আমি কি তোমাকে হুবহু বলে দেবো নাকি? এই দেখো মিলছে কিনা, এই যে দেখো টি মানে 2u/g, এই সূত্র দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে। আমার কথা শুনতে পেলে? পোলাপান ভুল করে বসে থাকে, তাহলে এটা তোমার সরাসরি কমন। আচ্ছা এরপরে চলো আরেকটাতে চলে যাই। দেখো এবার ক্লাস নাম্বার 3, এই দেখো 18 নম্বর কোশ্চেন, একবারে ওই গতির ক্লাস থেকে পাইছে। একটি বস্তুর বেগ ভি মানে দেওয়া আছে, 2 সেকেন্ড পর বস্তুর ত্বরণ কত? হ্যাঁ তুমি এটা জানো যে ত্বরণ বের করতে হয় কীভাবে, বেগকে ডিফারেন্সিয়েট করলে, মানে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ, বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ। কিন্তু এটার জন্য আমি কি করছি, এটার জন্য আমি তোমাকে সুন্দর করে ক্লাসে বলে দিচ্ছি। দেখো এই যে দেখো ইউটিউবে দেখো, আমি এই টপিকটা পড়াইছিলাম, এই যে ক্যালকুলাস দেখতে পাচ্ছ, অন্তরীকরণ, সরণকে করলে বেগ, বেগকে করলে ত্বরণ। আমি বলেছিলাম এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা, এবং আমি বেগ কীভাবে বের করতে, ত্বরণ কীভাবে বের করতে, দুইটাই দেখাই দিচ্ছি। এই যে দেখো, এই যে খেয়াল করো, এই যে দেখো দেখো ভি মানে dx/dt, এটা দেখাইছিলাম, ঠিক আছে? এবং দেখো আমি সরাসরি আমি আবার বেগও করে দিচ্ছি। এই যে দেখো আমি এটা পুরো ডিটেলসে করে দিছিলাম, তার মানে আমি একটা বেগও দেখাইছি, ত্বরণও দেখাইছি। ব্যাপারটা তো বুঝতে পারছো নাকি? এই যে মোটামুটি কিন্তু হয়ে গেছে। আরেকটা প্রশ্ন খেয়াল করো, এই যে দেখো 13 নম্বরটা দেখো, 13 নম্বরটা দেখো কি বলতেছে। 13 নম্বরটা বলছে যে সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়?
ফিউশন, ফিশন, ঠিক আছে, এই যে সবই মোটামুটি দেওয়া আছে, দেখা যাচ্ছে না, যাও আসলে এখানে চলে আসো যে আমি যেটা তোমাদের দিয়েছিলাম সেখান থেকে দেখো পুরোপুরি আসছে কিনা। এই যে দেখো, ভালো করে দেখো, নিউক্লিয় ফিউশন, একে সংযোজন বিক্রিয়া বলে, কারণ ছোট ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হয়। সূর্য, খেয়াল করছো, সূর্য নক্ষত্র সমূহের অভ্যন্তরীণ এই প্রক্রিয়া শক্তি উৎপন্ন হয়, প্লাস হাত বোমা বা হাইড্রোজেন বোমা এই প্রক্রিয়ায় তৈরি হয়। ঠিক আছে, দেখো দেখো আবার নিচে দেখো, সৌরশক্তি কোন পদ্ধতিতে, তাহলে দেখো আমি দাগাই দিছি সূর্য নক্ষত্র, পুরোপুরি কমন কিনা? অবশ্যই পুরোপুরি কমন। এটা এখানে বলছে যে 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে। তো মধ্যবর্তী আকর্ষণ বলের জন্য আমি কি তোমাদের কোনো কিছু সাজেশন দিয়েছিলাম কিনা? হ্যাঁ, সেটাও দিয়েছি। তো চলো সেটা দেখাই, এবং ওটার ম্যাথও আছে। আমি তোমাকে আমি টপিকটা দেখাই দিচ্ছি, দেখো আমি আসলে তোমাদের দিয়েছি। খেয়াল করো, মহাকর্ষ বল, এফ এর সাথে এম এর সম্পর্ক কি? সমানুপাতিক। ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবং এই যে দেখো M1 M2 ডিস্কার, যেখানে আছে এ ফিজিক্যাল টু, এটা তো সুন্দর করে জানোই, M1 M2 বাই হচ্ছে ডিস্কার। তো এখানে সুন্দর করে নিচে কিন্তু ম্যাথগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়। ওকে, কোশ্চেনটা কি বলছে? একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? এই যে দেখো, প্রাবল্য জানতে চাইছে। তো প্রাবল্য যে জানতে চাইছে সেটা আমরা দেখো, আমার একেবারে তোমাকে ইয়ে থেকে দেখাচ্ছি। খেয়াল করো, তাহলে তড়িৎ প্রাবল্যের জন্য আমি তোমাদেরকে সব কিছু বলেছিলাম কিনা দেখো। টাইপ সূত্র সমীকরণ, ভালো করে খেয়াল করো, টাইপ সূত্র সমীকরণ, যেখানে আমি সবগুলো মোটামুটি দিয়ে ফেলছি, যে এখান থেকে প্রশ্ন দেখো। এই যে দেখো, খেয়াল করো, দেখো এখানে একটা দেখো, মানে যা যা লাগবে সেটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু মাইনাস ডিভি বাই ডিএক্স হতে পারে, কোনো সমস্যা নেই। এবং একই রকম অঙ্কের উদাহরণ দিয়েছি, এটি বিদ্যুৎ এত, ওই বিন্দু তড়িৎ প্রাবল্য কত। ঠিক আছে, এই যে দেখো সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে, দেখো সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে। তো এটা কিন্তু আমরা সরাসরি বলতেই পারি যে আমাদের এই টপিকগুলো থেকে একেবারে কমন এসেছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো 15 নম্বর কোশ্চেন কি বলছে? পরিবাহিতে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে, ঠিক আছে, প্রাথমিক তাপের কত গুণ হয়? আচ্ছা, তাহলে এটা কিন্তু চলতড়িৎ থেকে আসছে। এখন যদি আমরা চলতড়িতে একটু আমাদের পিডিএফে যাই, থিওরিটা কি আমি দিছিলাম কিনা? এই যে দেখো, জুলের সম্পর্কে আমি খুব ভালো করে বলেছি, এটা খুব সুন্দর করে পড়বা। দেখো এই দেখো, দেখো বিদ্যুৎ প্রবাহ মাত্রা এইচের সাথে কি সম্পর্ক দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এই দেখো, দেখো সবগুলো দেওয়া আছে। অর্থাৎ এইচ মানে কি আমরা জানি, আই স্কোয়ার আর টি। তো তুমি যদি এটা যেন না পড়ো তাহলে আমি কি করবো বলো? আমার আর কিছু করার আছে? একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 80%, গ্রাহকের তাপমাত্রা 167 সেন্টিগ্রেড হলে তাপমাত্রা কত হবে? তার মানে কি একদম ইঞ্জিন থেকে আসছে। তো তাপ গতিবিধি থেকে আমি যদি এখন তোমাদের দেখাই তাহলেই বুঝতে পারবা যে আসলে কাহিনীটা কি। খেয়াল করো, আমি তাপগতিবিদ্যা থেকে আমি কতগুলো হচ্ছে কর্মদক্ষতার অঙ্ক দিয়েছি, এবং একই টাইপের। দেখো একই টাইপের, এই যে কর্মদক্ষতা, আমি বারবার বলছি এটা ভালো করে পড়বা, ভালো করে পড়বা। এবং দেখো অঙ্কগুলো সব দিয়ে রাখছে, কতগুলো দিয়ে রাখছে, একটা দুইটা, দেখো এই দেখো, দেখো এটা তো হুবহু চলে আসছে, এই যে এই অঙ্কটাই চলে আসছে। দেখো এই যে এটি কাণ্ড ইঞ্জিনের তাপ সব এগুলো দেখো, দেখো একই রকম প্রায়। তো এগুলো তোমাকে করে নিতে হবে। তো আশা করি ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আসলে কতটুকু তোমাদের জন্য হাজি দানেশে ইম্প্যাক্ট ফেলেছে। হ্যাঁ, তো এখন আমার তোমাদের কাছে যে পরামর্শ, আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিজেরা দেখলা যে আমি যতটুকু পরিশ্রম করছি, এবং হাজি দানেশ থেকে আমি অনেক ফোন পেয়েছি। প্রত্যেকটা শিক্ষার্থী আমাকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে, ধন্যবাদ জানিয়েছে। এবং পরের শিফটে কোশ্চেনেও আমার ক্লাস থেকে যেগুলো পড়াইছে মোটামুটি সবই প্রায় ছিল। এবং আমি যে টপিকগুলো আলোচনা করছি, আমি যে ক্লাসগুলো আপলোড দিয়ে রাখছি, তুমি এখনও দেখতে থাকো, ইনশাল্লাহ তোমার কাছে অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এখন আসো, এই পিডিএফটা তোমরা পাবা কিভাবে? তো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা তেমন কিচ্ছু না। এই পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। ঠিক আছে, মাত্র 50 টাকা। এখন দেখো, কোশ্চেন পুরোপুরি কমন দিতে পারবো কিনা এটা তো কখনোই কথা না, কিন্তু আমি চেষ্টা করেছি। আমার এই সাজেশন থেকে গুচ্ছের জন্য তুমি 15+ তুমি পাবে ইনশাল্লাহ। বা আমি আবারও বলতেছি, তোদের যারা যদি মনে করে যে 25 নিবি, ভাই আমি কিন্তু পারবো না, সরি। আমার টপিক এই পুরো পিডিএফটা যদি কেউ সুন্দর করে পড়ে যেতে পারে 2-3 ঘন্টা, তার মোটামুটি না, সে 15+ মার্ক পাবে, এটা আমি 100%। এবং আমি ইনশাল্লাহ 9 তারিখে কুষ্টিয়াতে আসতেছি। কুষ্টিয়াতে তোরা যারা আমার পরীক্ষার্থী আসিস তারা শুনে নে, আমি কুষ্টিয়ায় আসতেছি 9 তারিখ, অবশ্যই আসবো, তোদের সাথে দেখা করব, তোদের সাথে রিভিউ নিব যে কী অবস্থা। এবং আমি যা যা বলছি, যেভাবে বলছি, এবং 8 তারিখ পর্যন্ত তোরা আমাকে পাচ্ছিস। আমি লাইভে থেকে দরকার হলে তোদের পুরো পিডিএফের উপরে একটা ছোটোখাটো ক্লাস নিয়ে নেবো, নিয়ে আমি তোদের পরীক্ষার হলে প্রিপেয়ার করে দেবো। ঠিক আছে, এখন এই পিডিএফের দাম কী বললাম? মাত্র 50 টাকা, কথাটা বলছি। এখন এটার জন্য তোরা কী করবি ভাই? এটার জন্য হচ্ছে বিকাশ 01759645872, এটা হচ্ছে বিকাশ। আরেকটা বিকাশ হচ্ছে 01791238115। আচ্ছা, এই দুইটা হচ্ছে বিকাশ, এই দুটো বিকাশ তোরা জাস্ট এখানে পাঠাবি, পাঠিয়ে আমাদেরকে খালি বলবি যে ভাই আমরা পাঠিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিকাশ। ঠিক আছে,
এবারে নগদ 12767146, মাত্র 50 টাকা এই পিডিএফটা পাবি। আমি যেভাবে বানাইছি গুচ্ছের জন্য, আশা করতেছি তোরা মোটামুটি কমন পেয়ে যাবি। তো এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে নগদ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে নগদ, কেউ ভুল করিস না, এটা হচ্ছে নগদ, আর এগুলো হচ্ছে বিকাশ। এখন এই 3টা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই 3টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তোরা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবি ছোট্ট করে, জাস্ট পাঠানোর পরে স্ক্রিনশটটা তোরা দিবি, এই যে স্ক্রিনশট এসএস দিবি ভাই। কোন নাম্বারে? এই 3টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই 3টা নাম্বারে হোয়াটসঅ্যাপ। আমি আবারও বলছি, এই 3টা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। এই 3টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো এই 3টা নাম্বার হচ্ছে, এই 2টা হচ্ছে বিকাশ, আর এটা হচ্ছে ভাইয়া নগদ। ওকে, আচ্ছা, তাহলে তোরা কি করবি, তোরা জাস্ট হচ্ছে যে পাঠাইছিস 50 টাকার ওই স্ক্রিনশটটা আমার নাম্বারে পাঠিয়ে দিবি এই হোয়াটসঅ্যাপে, আমরা সাথে সাথে দেবো। এরপরে যদি কোনো সমস্যা হয়, আমার পেজ তো আছে, প্রান্ত ফিজিক্সের পেজে জাস্ট ইনবক্স করবি প্রান্ত ফিজিক্স পেজে, তাহলে মোটামুটি আমরা অবগত থাকবো। প্রিয় শিক্ষার্থী, হার কখনো মানা যাবে না। একটা কথা মনে রাখবি, তুই যতক্ষণ পর্যন্ত মাঠে যুদ্ধ করতে নামছিস, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত উঠে আসার কোনো উপায় নাই। এই সামান্য, হয়তো আমি 50 টাকার কথা তোদের কাছে বলেছি, এই 50 টাকার কারণ একটাই, এই পিডিএফটা তৈরি করার জন্য আমার অফিস স্টাফ থেকে শুরু করে সবাই যে পরিমাণ শ্রম দিয়েছে। এখানে এমনও দিন গিয়েছে আমার যে রাতে আমি অফিস থেকে যাইতে পারিনি, আমি আমার বাচ্চাকে পর্যন্ত সময় দিতে পারিনি, কথাটা বলছি। যার কারণে আমি নামে মাত্র এমন একটা মূল্য করেছি যেন সবার জন্য সহজ হয়ে যায়, কারণ এটা তো শেষ সময়। এই সময় তোদের পাশে কিন্তু খুব একটা কেউ ছিল না, বাট আমি প্রথম থেকে আছি, শেষ পর্যন্ত থাকার চেষ্টাও করছি। একটা কথা মনে রাখবি, বিজয় তোকে হতে হবে। তোকে যত মানুষ অপমান করছে, যত মানুষ তোকে কথা শুনেছে, যত মানুষ তোকে ছোট করছে, প্রত্যেকটার তোকে কি করতে হবে, একেবারে স্টেপ টু স্টেপ বুঝিয়ে দিতে হবে গুচ্ছতে চান্স পাওয়ার পরে। যত পরিমাণ আত্মীয় স্বজন তোর কথা শুনেছে না, তত পরিমাণ তুই আরও নিজেকে কি কর, আরও নির্ভর কর, আরও নির্ভীক কর, তোরে চান্স পাওয়াই লাগবে। এতক্ষণ তো তোদের সাথে জাস্ট মজা করছি, বাট একটা কথা মনে রাখিস, চান্স যে তোরে পাইতেই হবে, এই বিশ্বাসটা তোকে আগে বিশ্বাস করতে হবে। তুই যদি আগে হেরে যাস যে হ্যাঁ আমি পাবো না, তাহলে আমি বলবো ভাই তুই আমার ভিডিও দেখিস না, তুই আমার পিডিএফ নিতে আসিস না। তোদের জন্য যতটুকু পরিশ্রম করে যাওয়ার আমি করে যাচ্ছি, কিন্তু তোরা যদি এইটা শেষ সময় এসে যদি হেরে যাস, এই হারটা কিন্তু আমার হবে, মনে রাখিস। শেষ দিন পর্যন্ত তোদের সাথে আছি, ছিলাম, ইনশাল্লাহ থাকবো, এটা মনে রাখিস। আর একটা কথা বলি, পরিশ্রম যারা করবে তারা কখনো হারবে না, পরিশ্রমীরা কখনো হারে না, মনে রাখিস। আজকে মানুষ পরিশ্রমের মাধ্যমে আস্তে 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 নিজেকে সফল করতে চায় বা সফল করতে পারছে। এটা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। তো চল না, আর মাত্র একটা দিন সবাই মিলে আরেকবার একটা পরিশ্রম করি। তোদের কি ইচ্ছা করে না একবার চোখ বন্ধ করে ভাবতো, যখন তুই ইবির ক্যাম্পাসে হাঁটতেছিস, তুই যশোর বিজ্ঞান প্রযুক্তি ক্যাম্পাসে হাঁটতেছিস, ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো খারাপ কখনোই না। টার্গেট বড় কর, জাস্ট চিন্তা কর, তোর বেশি দাগানো দরকার নাই। তুই জাস্ট 4টা সাবজেক্টে 4-15-60 করে তুলতে পেলে তোর মানে শিওর চান্স। ভুলভাল দাগাইস না, আছি আমরা আছি, তোকে পারতেই হবে। সকলের জন্য শুভকামনা রইল, তোদের ফোনের অপেক্ষায় রইলাম। চান্স পাবি, ফোন দিবি, জানাবি যে ভাই আমার চান্স হয়েছে। সবচেয়ে সুখী ব্যক্তি তোদের মা বাবার পরে আমি হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।